স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এবং অনলাইনে পুরো সময়ের জন্য অতিথি হিসেবে যুক্ত থাকবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে আমরা খবরের পর্যালোচনায় নানান অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আজকে 7টা প্যানেলের মধ্যে 5টা প্যানেল তারা ছাত্রদল সহ তারা বর্জন করেছে। আমরা এই মুহূর্তের খবরটা একটু জেনে তারপর একটু আলোচনাটা শুরু করতে চাই। সহকর্মী নিবিড় সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জি নিবিড়, আপনার কাছে এই মুহূর্তের খবর একটু জানতে চাই। ভোট গণনা চলছে, সেটা আমরা জেনেছি 10:15টার পর থেকেই ভোট গণনা শুরু হয়েছে। ছাত্রদল বিক্ষোভ করেছে ক্যাম্পাসে। 7টির মধ্যে 5টি প্যানেল তারা ভোট বর্জন করেছে। একটু জানতে চাই এখনকার ক্যাম্পাসের পরিস্থিতি। মাহবুব, এখন ক্যাম্পাসের পরিস্থিতি যদি বলতে চাই, এখন কিন্তু শুধুমাত্র যে ভোট গণনার কার্যক্রম সেটি এখন চলছে। তাছাড়া আর তেমন কোনো কার্যক্রম কিংবা আমরা যেমনটি দেখেছি সন্ধ্যার পরে যে ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল হয়েছে এই নির্বাচন বাতিলের দাবিতে, ফলাফল বাতিলের দাবিতে, সেই ধরনের কোনো বিক্ষোভ কিংবা কোনো ধরনের কর্মসূচি সেটি কিন্তু এখন ক্যাম্পাসে হচ্ছে না। বলা যায় পুরো ক্যাম্পাসে কিন্তু এখন শান্ত। সবাই কিন্তু দেখা যাচ্ছে যে যারা 7টি প্যানেল ছিল সেই 7টি প্যানেলের 5টি প্যানেল কিন্তু ইতোমধ্যে ভোট বয়কট করেছে এবং বাকি যে 2টি প্যানেল আছে এখন সেগুলোই আছে, যেমন বাক্সা সমর্থিত যে প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, এই 2টি প্যানেলই কিন্তু এখন বলা যায় যে নির্বাচনে আছে। এবং এখন ক্যাম্পাসের পরিস্থিতি যদি বলতে চাই যে এখন কিন্তু নতুন করে কিংবা সন্ধ্যার পরে কিন্তু আর নতুন করে কোনো সংগঠন কিংবা কোনো দল কিন্তু নতুন করে কোনো কর্মসূচি দেয়নি। আমরা দেখেছি ভোট অফিসিয়ালি ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘন্টা আগে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি ছিল সেটি ভোট বর্জনের ঘোষণা দেয় এবং এরপর আমরা দেখেছি সন্ধ্যার পর 7টার ঠিক আগ মুহূর্তে কিন্তু সম্প্রীতির ঐক্য সংসপ্ত পরিষদ, পাশাপাশি স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র প্যানেল, এই 4টি প্যানেল কিন্তু আসলে নির্বাচন বয়কটের ঘোষণা দেন এবং এর পাশাপাশি তারা কিন্তু বেশ কিছু অভিযোগ তুলেছেন। পাশাপাশি তাদের যে দাবি সেই দাবিটিও জানিয়েছেন। আমি যদি তাদের অভিযোগগুলো বলি, যে গতকাল থেকে কিন্তু তাদের অভিযোগের পাল্লাটি শুরু হয়েছে এবং গতকাল রাতে তারা যেমনটি বলছেন পোলিং এজেন্ট নিয়োগ নিয়ে কিন্তু গতকাল রাত 2টার পরে অর্থাৎ 3টার দিকে কিন্তু তাদেরকে জানানো হয় যে পোলিং এজেন্ট নিয়োগ করা যাবে, যেটি আসলে এই যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলো বলছেন তারা যখন 25 জনের কিংবা 20 জনের অধিক একটি প্যানেলে আছেন তারা কিন্তু খুব সহজেই নিজেদের পোলিং এজেন্ট তারা কিন্তু নিয়োগ করতে পেরেছেন। তবে অনেকেই কিন্তু স্বতন্ত্র হিসেবে এই নির্বাচনে দাঁড়িয়েছিলেন, যাদের আসলে এই 21টি ভোট কেন্দ্রে বা 21টি হলে কিন্তু পোলিং এজেন্ট দেওয়ার মতো সামর্থ্য কিংবা পরিস্থিতি তেমন ছিল না, যার কারণে এটি নিয়ে তাদের একটি অভিযোগ রয়েছে। পাশাপাশি ভোট যারা দিয়েছেন তাদের হাতে একটি কালো কালি দিয়ে চিহ্ন দিয়ে দেওয়া হয় যেন সে দ্বিতীয়বার ভোট দিতে না পারে। এটি নিয়েও কিন্তু যারা ভোট বর্জন করেছে তাদের মধ্যে তারা যেমনটি বলেছেন যে সেই যে কালিটি ছিল সেটি কিন্তু খুব সহজে হাত থেকে মুছে ফেলা যাচ্ছিল। পাশাপাশি সকাল থেকে তারা বিভিন্ন ভোট কেন্দ্রের বিষয়ে তারা অভিযোগ জানিয়ে আসছিলেন, যেমন 15 নম্বর হল যেটি ছাত্রীদের হল, সেই হলে তারা বলছিলেন যে সকালেই কিন্তু ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী তিনি গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পরে কিন্তু সেখানে হট্টগোল শুরু হয় এবং সেই এই অভিযোগগুলো আমরা মানে মোটা দাগে জানা আর কি, এগুলো সবই গণমাধ্যমে প্রায় অনেকগুলো এসেছে। ফয়েজ আহমদ, আপনার একটু মন্তব্য আশা করছি। গণমাধ্যম মারফত আসলে যেভাবে দেখেছেন, তাছাড়া আপনি যেহেতু সরকারের ভেতরে আছেন অনেক খবর নিশ্চয়ই আপনি আরও আমাদের চেয়ে ভালোভাবে দেখেছেন বা জানেন। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আপনি গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদগুলি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনকে নিয়ে কিন্তু আপনি যদি আপনি গণমাধ্যমের প্রতিবেদন বলেন বা সবগুলি কাগজের হেডলাইন বলেন বা মানুষের আলোচনায় যদি বলেন, তাহলে দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ এরকম সুন্দর একটি নির্বাচন দেখেছে। দেখুন, নির্বাচন হচ্ছে অনেকটা প্রশ্নের মতো। জি, প্রশ্ন কতটা ভালো হলো সেটা হচ্ছে প্রশ্নকারী কর্তার বিষয়, কিন্তু উত্তর কতটা ভালো হবে সেটা যে উত্তর দিচ্ছে তার বিষয়। সেই বিবেচনায় ফলাফল কি হলো বা কারা জিতলো কারা হারলো এই বিষয়টা কিন্তু মুখ্য নয়, আয়োজনটা কেমন ছিল। এখানে আমি আপনাকে একটা জিনিস যোগ করি, যেটা আপনি শুরুতে বলছিলেন যে এই সরকারের অধীনে দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন হলো। জি, এখানে আমি দুটো বিষয় বলি। নাম্বার ওয়ান, এটা হচ্ছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন আসলে নয়, না, নিশ্চয়ই না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলি এই নির্বাচনগুলির পূর্ণাঙ্গ আয়োজন করে থাকে। সরকারের দিক থেকে যেটা থাকে, সরকার ইজ ভেরি ওপেন টু কোঅপারেট দ্য ইউনিভার্সিটি অথরিটিস। জি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের কাছ থেকে যেভাবে সহযোগিতা চেয়েছে, সরকার ঠিক সেভাবে সহযোগিতা করেছে। খুব শান্তিপূর্ণভাবে, খুব সুশৃঙ্খল ভোট হয়েছে। আইন শৃঙ্খলার যদি জায়গাটা বলেন, তাহলে এইটা নিশ্চিত করার জায়গাটায় সরকার কতটা ভূমিকা রাখতে পারে সেটা রেখেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দেখেছেন, ইভেন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন, ওখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। আর বাদ বাকিটা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়া কেমন হবে, নির্বাচনের প্রস্তুতি কেমন হবে, নির্বাচনের পদ্ধতি, ব্যালট পেপার বা এই যে আনুষঙ্গিক বিষয়গুলি, এগুলি ইউনিভার্সিটি কর্তৃপক্ষেরা, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান, তারা তাদের মতো করে করবে। এখন আপনার ওই নির্বাচন, আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন একটা দারুণ এক্সাম্পল সেট করেছে আসলে। এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনি মোদ্দা কথায় কোনো অনিয়মের ওই অর্থে কোনো অভিযোগই নেই। নর্মালি সবচেয়ে ফাইনেস্ট একটা ইলেকশনেও আপনি 10% এরর কিন্তু হতে পারে। 10% এররকে আপনার কোনো রিসার্চেও সেই এররকে মেনে নেওয়া হয়। কিন্তু সুতরাং ধরেন 10% এররে তো জয় না, করা যায়, আমি নির্ধারণ আপনাকে হয়ে বলছি যায়। যে না, আমি আপনাকে বলছি যে 10% এরর ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশনে হয়েছে তা কিন্তু নয়। খুব মাইনর কিছু এররের বিষয়ে প্রশ্ন আমরা শুনেছি এবং এমন কিছু অভিযোগ শুনেছি যেটার আসলে ওইভাবে কোনো ভিত্তি নেই। সুতরাং ঢাকা ইউনিভার্সিটি মানে অ্যাজ এ হোল এই ইউনিভার্সিটির ইলেকশনটাকে যেভাবে আমরা অন্তত গণমাধ্যমের প্রতিবেদনকে যদি সঠিকভাবে ধরতে যাই, তাহলে দেখব যে সবারই যদি শিরোনাম দেখেন আপনি, শান্তি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা, সেখানে দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়ে নানান ধরনের অভিযোগ আমরা দিনভর দেখছি। শেষ পর্যন্ত প্রথমত একটি প্যানেলের, তারপর আরও কয়েকটি প্যানেলের আমরা ইলেকশনকে বয়কট করতে দেখলাম, নির্বাচন বাতিল করার দাবিও তারা তুলেছে, মিছিল করেছে। কিন্তু আমাদের কাছে স্বস্তির বড় বিষয় হচ্ছে যে একটা জিনিস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই নির্বাচনগুলিতে যারা অংশ নিচ্ছেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এরা প্রত্যেকেই যদি আপনি খেয়াল করেন, এরা জুলাইয়ের সপক্ষের শক্তি। এরা প্রত্যেকেই যদি খেয়াল করেন আপনি, গণ অভ্যুত্থানে এরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই সংগ্রাম করেছে এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই মানুষগুলির মধ্যে একটি সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হয় কিনা, এটা একটা টেনশনের জায়গা। সে জায়গায় কোনো ক্ষেত্রে কিন্তু এটা ঘটেনি। এটা একটা স্বস্তির জায়গা আমি বলছি। কিন্তু নির্বাচনে ঠিক গত রাত থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে নানান ধরনের গুজব, নানান ধরনের মানে তথ্য নানানভাবে আসছিল। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে ডিল করেছে এটা ওনারা ভালো বলতে পারবেন, এবং এই নির্বাচনের ফলাফল এই মূল্যায়নটা আমি আমার অন্য যে গেস্ট আছে তাদের কাছ থেকে একটু জানবো, কারণ আপনি যেহেতু সরকারের ভেতরে আছেন, আপনি অনেক মন্তব্য করবেন না, সেটাই স্বাভাবিক। আমরা এই পর্যায়ে একটু যুক্ত করে নেব অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক বিশ্লেষক। একই সঙ্গে মাহফুজুল ইসলাম মেঘ, তাকে একটু যুক্ত করে নেব, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের ভিপি প্রার্থী জাকসুর। এই দুজন সহ আমার যারা অতিথি আছেন সবাইকে নিয়ে আমি এই আলোচনাটা একটু বিরতির পরে একটু বড় করে করতে চাই। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সবাইকে সঙ্গে করে, আপনাদেরকেও সঙ্গে পাবো আশা করছি। বিরতির আগে পরিচয় করিয়েছিলাম স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের ভিপি প্রার্থী জাকসুর মাহফুজুল ইসলাম মেঘ, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। মাহফুজুল মেঘ, আপনি একটু জানাবেন যে আপনারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন এবং অনেকগুলো অভিযোগ করেছেন আপনারা, যে এগুলোর আসলে কোনো প্রমাণ আপনারা দিয়েছেন কিনা, বা আপনারা ঠিক বর্জনটা কিভাবে করেছেন, কোনো নির্বাচন কমিশনের কাছে আপনারা কোনো ধরনের লিখিত অভিযোগ জমা দিয়েছেন কিনা? থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি বলে রাখি যে হচ্ছে ওই যে লিখিত অভিযোগের যে ব্যাপারটা বললেন আর কি, এটা এই প্রসেসে আমরা কেন যাইনি, কারণ হচ্ছে আমরা অলরেডি লিখিত অভিযোগ দিতে দিতে না অনেক ক্লান্ত।
আমাদেরকে বলা হয়েছিল যে এই যে আমাদের নির্বাচনটি হয়েছে এর মধ্যে আচরণবিধি নামে এক ধরনের বিধিমালার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে আসলে আমাদের হাত পা বেঁধে অনেকটা মঞ্চে ছেড়ে দিয়ে আমাদের বলা হয়েছে এবার তোমরা নাচো। হ্যাঁ, তো ওই নাচতে আমরা যারা পারিনি তারা তো পারিনি, কিন্তু অনেকে আবার হাত পা খোলা রেখেও নেচেছে। যখন নেচেছে তখন আমরা বলেছি, আমরা অভিযোগ জমা দিয়েছি, কিন্তু সেক্ষেত্রে কিছুই হয়নি। আমরা দেখেছি ডোপ টেস্ট না করে, যেখানে বাধ্যতামূলক ডোপ টেস্ট ছিল সেখানে ডোপ টেস্ট না করেও প্রার্থী হিসেবে আজকে তিনি নির্বাচনে লড়েছেন এবং তার কোনো কিছু হয়নি, এরকম গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া প্রচারণার কথা যদি বলি, যে 29 তারিখ থেকে প্রচারণার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি 29 তারিখ আগে থেকে, মনোনয়ন নেওয়ার পর থেকে প্রচারণা চলছে। তো ওই যে অভিযোগের কথাটা যে বললেন, এই জন্য আমরা আসলে আর ওই আশাটাই পাইনি যে যে এই নির্বাচনের কাছে, এই নির্বাচন কমিশনের কাছে আসলে আমরা কোনো ধরনের প্রত্যাহারপত্র বা বর্জনপত্র দেব। মানে কেন দেখি এই এটা ফিলিংটা আরেকটা কি কারণ আপনাদের হচ্ছে আসলে আজকে নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত এসেছে, নাকি আগে থেকেই আপনারা বুঝতে পারছিলেন যে এরকম একটা পরিস্থিতি হতে পারে? সুতরাং আপনারা তাহলে মানে নির্বাচন পর্যন্ত গেলেন কেন? দেখুন, প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যারা ভোটার তারা হচ্ছে 18 থেকে 26 বছর, 27 বছর বয়সী ছেলে মেয়ে। তো এরা জীবনের প্রথমবার ভোট দিচ্ছে আনফরচুনেটলি। তো আমরা কখনোই চাইনি যে এই ভোটের আগে এইরকম একটি মানে উৎসব মুখর একটা চান্স বা সুযোগ আমরা শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেই বা কোনো ধরনের ব্যাঘাত ঘটাই। আমরা চেয়েছি 11 তারিখ নির্বাচন হোক। আমরা বারংবার বলেছি যে এই যে নির্বাচন কমিশনের বিভিন্ন ধরনের অপারগতা, অদক্ষতা, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে, এই জিনিসগুলোকে ঠিকঠাক করতে তারা ইভেন লাস্ট রাত পর্যন্ত আমাদের কথা দিয়েছেন যে এই নির্বাচনে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন, কোনো ধরনের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং হবে না, কোনো ধরনের কারচুপি হবে না, কোনো ধরনের গোলযোগ হবে না। কিন্তু আমরা সকাল থেকেই বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাইলাম। আপনারা অলরেডি এইসব অভিযোগ অনেক জায়গায় শুনেছেন, জি, আমরাও অনেক জায়গায় বলেছি, তার নতুন করে বলতে চাই না। এবং এই জন্যই মূলত আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছি। আসলে আমাদের একটি ব্যাপার ছিল যে যেই ছেলেটা লাস্ট পর্যন্ত ভোট দিতে চায়, যেই মেয়েটা লাস্ট পর্যন্ত ভোট দিতে, তার ওই ভোট দেওয়ার অধিকারটা আছে। তো এবং আমরা আসলে আপনি যেটা বললেন যে এখানে সেই জন্য আমরা আসলে রাত পর্যন্ত মূলত অপেক্ষা করেছি আসলে, যে ভোটটা শেষ হয়েছে, জি। আমরা জানতে পেরেছি সকল কেন্দ্র থেকে ভোট শেষ হয়েছে, তারপরে আমরা এসেছি। আর প্রমাণের কথা যেটা বললেন সেটা যে আসলে ফেসবুকে আসলে অনেক ভিডিও মানে ছড়াচ্ছে, আপনারা দেখতে পারেন প্রমাণ হিসেবে। এগুলো আসলে ওপেন সিক্রেট এবং এমনও প্রমাণ রয়েছে যে নির্বাচনী বুথের ভেতর দুটো প্যানেলের ব্যানারের সম্পূর্ণ প্যানেলের ছবি আছে, সেখানে দুটো ব্যানার রাখা আছে। তো এরকম অকাট্য প্রমাণ আসলে তো আমি তো নিশ্চয়ই মানে এগুলো তো আর আলাদা করে নির্বাচন কমিশনকে দেওয়ার কিছু নেই। আরেকটা জি। ব্যাপার যে না, কেন ঠিক আছে। নির্বাচন কমিশনকে আলাদা করে যদি দিচ্ছি কোনো না, প্রশ্ন কারণ থাকে আমরা এই নির্বাচন ওনার কাছে কমিশনকে আসলে বয়কটটা করেছি। মেঘ, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো নির্বাচনের ভোট গ্রহণ শেষে এসে ভোট বর্জন করেছেন। এখন এই যে শিক্ষার্থীরা, আপনি যেটা নিজেই মেনশন করছিলেন যে শিক্ষার্থীরা যে জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার যেই সুবর্ণ সুযোগটি পাচ্ছে সেটি আপনারা নষ্ট করার পক্ষে ছিলেন না শুরু থেকেই। এখন যে তারা ভোটগুলি দিল, আপনারা এই ফলাফলের প্রতি কোনো রেসপেক্ট দেখাবেন কিনা? দেখুন, এখানে একটা ব্যাপার আছে যে আমার এখানে কথাগুলো কোন জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে যে যখন নির্বাচন মানে আগামীকাল যখন আমাদের বলা হলো ব্যালট পেপার গুলো এসেছে, আমরা দেখলাম এক্সট্রা 10%, অর্থাৎ প্রায় 3000 এক্সট্রা ব্যালট পেপার এসেছে ক্যাম্পাসে। তারপরে রাতে রাতে সেগুলো হলে পাঠানো হলো, যেগুলো সকালেই পাঠানো যেত। তারপর আপনি 5টার জায়গায় 7টা পর্যন্ত ভোট নিলেন। এছাড়া সকালবেলা ভোট যখন দিলেন হাতে কালি লাগালেন না। তো এই যে অনেকগুলো ব্যাপার রয়েছে ভেতরে, প্রার্থীদেরকে ঢুকতে না, মানে সকল প্রার্থী ঢোকান নিষেধ, কিন্তু নির্দিষ্ট একটি দলের প্রার্থীকে ঢুকাচ্ছেন। এইগুলোর মাধ্যমে আমরা যেটা এখন মানে এইটা কেন আমরা বলতেছি যে ভোটটা আসলে তাহলে বয়কট করলাম কেন, কোশ্চেন আসতে পারে যে আমরা যদি রেসপেক্টই দেখেই থাকি তাহলে তো আলটিমেটলি ভোট বয়কট করার মানে নাই। আলটিমেটলি আমি আমার ভোটার প্রতি ডিসরেসপেক্ট করতেছি। কিন্তু ফ্যাক্টর যে আমরা এখানে মানে প্রচন্ড ভাবে আশঙ্কা করছি যে এইখানে যদি কেউ চায় ভোটটাকে ম্যানিপুলেট করতে বা ভোটটাকে ইঞ্জিনিয়ারিং করতে, সে ইজিলি পারবে। এই জিনিসগুলো অনেকগুলো স্কোপ এখানে রয়েছে, অনেকগুলো ওয়ে এখানে রয়েছে। এবং ওই যে বললেন যে আমার শিক্ষার্থীর যে আমি যে 3000-এর হিসাবটা দিয়েছে, এই হিসাবগুলো কি এসেছে? যতগুলো হলে এক্সট্রা ব্যালট পেপার গিয়েছে সবগুলো কি এসেছে? আমার কাছে মনে হয় না এখনো সেই তথ্যটা আমাদের কাছে অন্তত এসে পৌঁছেছে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এবং সকালবেলা আমরা দেখেছি যে ইভেন ইন্ডেক্স কার্ড দিয়ে একাধিক শিক্ষার্থী, মানে এক শিক্ষার্থী একাধিক ভোট দেওয়ার মতো সিচুয়েশনও হয়েছে। তা আমরা মূলত দাঁড়িয়েছি এই ব্যাপারগুলো, যেগুলো অনৈতিক, যেগুলো প্রশাসনের অথর্বতার প্রমাণ করে, এবং যেগুলো এই নির্বাচনকে আসলে কলুষিত করে।
অধ্যাপক মেঘ, আপনি থাকবেন আমাদের সঙ্গে। অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু, মেঘ যে অভিযোগগুলো করছিলেন সেই অভিযোগগুলো সঙ্গে আসলে কোনো প্রশ্ন যদি থাকে সেটাও একটা ওপেন ডিসকাশন করতে চাই আমরা, সঙ্গে আপনার মন্তব্য যদি থাকে সেটাও করতে পারেন। ধন্যবাদ। আমার সহালোচক মাহফুজ এবং ডক্টর আনিসুর রহমান ভাই উপস্থিত আছেন। প্রথমে আমি একটুকু বলি যে ডাকসু, জাকসু, রাকসু বা চাকসু এই নির্বাচনগুলি অত্যন্ত গুরুত্ব বহন করে। দীর্ঘদিন এই নির্বাচনগুলি হচ্ছিল না, যার ফলে ক্যাম্পাসগুলিতে গণতান্ত্রিক চর্চার জায়গা থেকে রাজনৈতিক সংগঠনগুলি সুস্থ ধারা রাজনীতির মধ্য দিয়ে প্রতিনিধিত্বশীল জাকসু প্রতিনিধি হিসাবে প্রশাসনের সাথে শিক্ষা সংক্রান্ত তথা যে কোনো ছাত্র সংশ্লিষ্ট বিষয় অথবা যে কোনো অনিয়ম দুর্নীতির ব্যাপারে নেগোশিয়েট করার একটা আইনগত প্ল্যাটফর্ম ছিল না। সেই অর্থে আমাদের বিশ্ববিদ্যালয়ে জুলাই পরবর্তীতে সবারই দাবি ছিল একটা জাকসু নির্বাচন হোক। আমি সৌভাগ্যবান, আমার ছাত্র জীবনে 4টি জাকসু পেয়েছিলাম জাহাঙ্গীরনগরে। আমি ওই সময় দেখেছি 90 সাল থেকে 92 সাল পর্যন্ত খুবই ভাইব্রেন্ট একটা ক্যাম্পাস। সেখানে বিভিন্ন দলমত, বিভিন্ন ধরনের আন্তঃদলীয় সমস্যাও ছিল, তার মধ্য দিয়েও জাকসু প্রতিনিধিত্ব করত বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যাকে। সেই জায়গা থেকে এটা খুব কাঙ্ক্ষিত ছিল। মেঘের যে অভিযোগ, সেই অভিযোগগুলি তারা মাঠে থেকে হয়তো তাদের অভিজ্ঞতা থেকে তাদের অর্জন, কিন্তু আমি মোটা দাগে কয়েকটা বিষয় নিয়ে আমার অবজারভেশন আছে, সেটি আমি বলি। জি। প্রথমত, জাকসু নির্বাচনের জন্য যে যেটা মাহফুজ উল্লেখ করেছে সেটা হলো যে আচরণবিধি। আচরণবিধি এটা এমন একটি আচরণবিধি, এটা অনেকটা সান্ধ্য আইনের মতো আচরণবিধি। যেমন আপনি 25 জনের বেশি একসাথে চলতে পারবেন না, অথচ সেন্টারে 25 জনের একটা প্যানেল যে দেয়, ফুল প্যানেল 25 জনের প্যানেলই হয়। তার সাথে যদি আনুষঙ্গিকভাবে দলীয় নেতৃবৃন্দ বলি ওই সংগঠনের, তারা একসাথে যদি করিডোরে ক্যাম্পিং করে, তাতেও কিন্তু আচরণবিধি লঙ্ঘন হয়ে যায়। জি। এটার পাশাপাশি সবচেয়ে আমাকে মানে সেটা বিস্মিত করেছে, এটা আমি সমালোচনা করতেই হবে প্রশাসনের, যে আমাদের সময় প্যানেল পরিচিতি ছিল, আমাদের সময় কালচারাল অনুষ্ঠান হতো, ডিবেট হতো, উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হতো। ভোটার এবং প্রার্থী এবং ভোটারদের মধ্যে যে কানেক্টিভিটি, মিথস্ক্রিয়া, সেটি কিন্তু তৈরি হতো এর মধ্য দিয়ে। প্রতিটি জাকসু আবার ডাকসু বলেন, আমরা ছাত্র সংসদ নির্বাচনের দুটি দিক থাকে। একটা হলো প্রতিনিধি নির্বাচন, আরেকটি হলো সাধারণ ছাত্রছাত্রীরা ভোটিং প্রক্রিয়ার মধ্যে লার্ন করে নেতৃত্ব বাছাইয়ের যে বিষয়টি, সেটি কিন্তু এবারে জাকসু পুরোপুরি মিস করেছে। বলা চলে জাকসুর শিডিউল ঘোষণার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু নির্বাচন কেন্দ্রিক না, যে কোনো ধরনের প্রোগ্রাম একেবারে বন্ধ ছিল। এইটা প্রভাব কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে পড়েছে। উৎসব মুখর অথবা উৎসাহী অথবা উদ্দীপনাময় যে জাকসু, সেক্ষেত্রে এটা অন্তরায় ছিল। খেয়াল করে দেখেন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনে নারীদের অবদান ছিল মানে চোখে পড়ার মতো, অনস্বীকার্য। সেই নারী হলগুলোতে প্রায় 50টা পদে এখনো কোনো প্রার্থী নেই, মানে এটা আবার শিডিউল ঘোষণা করে করতে হবে। প্রায় 65টা পদে একজন প্রার্থী, মানে ওটা প্রতিদ্বন্দ্বিতাহীন। আরো যদি বলি অন্যান্য যে পদগুলো আছে সেগুলিতে 1-2 জন করে প্রতিদ্বন্দ্বী। তার মানে নারীদের মধ্যে এটা কোনোভাবে সাড়া ফেলতে পারে। পাশাপাশি পুরুষদের হলেও খুব বিস্ময়কর ভাবে আমি দেখেছি যে কিছু কিছু পদে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করছে। আবার কিছু কিছু পদে খুবই অল্প। শুধুমাত্র সেন্টারে পূর্ণাঙ্গভাবে প্যানেল দিয়েছে, আমি বলবো যে ছাত্রদল সেন্টারে এবং হল সংসদে। আর সেন্টারে অন্যান্য যে দিয়েছে, শিবির সমর্থিত একটি প্যানেল, এছাড়া সাধারণ শিক্ষার্থী প্যানেল সহ এরকম ভাবে 7টি প্যানেল দিয়েছে। মানে মজার ব্যাপার হলো এই প্যানেলগুলার যে পরিচিতি অথবা এদের যে ভাবনা আর ভোটারদের যে প্রত্যাশা, সেটিও কিন্তু রক্ষিত হয়নি। আমি শিক্ষার্থী কল্যাণের পরিচালক, এইগুলো মানে আগে যেটা যে ডিবেটগুলো ক্যাম্পাসের ভিতরে হতো, সেগুলো এখন আমরা দেখলাম যে গণমাধ্যমগুলোতে প্রায় সবগুলো গণমাধ্যম নানান ধরনের
প্রোগ্রাম করেছে তাদেরকে নিয়ে খুব গুরুত্ব দিয়ে। একটু যদি অধ্যাপক আনিসুর রহমান আপনার একটু মন্তব্য জানবো। আপনি নিশ্চয়ই ফলো করেছেন আজকের নির্বাচন, অনেক অভিযোগ। জি, আমি একটু শেষ করি। জাস্ট আমি বলছি যে এই কারণে যে প্রশাসন ডোপ টেস্টের যে ঘটনাটা, সেটাও কিন্তু আমার কাছে খুব হঠকারী সিদ্ধান্ত মনে হয়েছে। শিডিউল ঘোষণার আগে এই ঘোষণাটা হলে অনেক ভালো হতো। জি। তার চেয়েও বড় একটা ব্যাপার, প্রতিমধ্যে একেবারে শেষ প্রান্তে এসে একজন প্রার্থীটা বাতিল হয়েছে ছাত্রত্বের কারণে। এটা কিন্তু ভোটার চূড়ান্তকরণ অথবা প্রার্থী বাছাইকরণের সময় কিন্তু এটা করা যেত। সেই কারণে আমি মনে করি জাকসুটা যতটা উদ্দীপনাময়, বিতর্কের ঊর্ধ্বে থাকা উচিত ছিল। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তথা প্রশাসন মনোযোগ দিতে অথবা অবহেলা জায়গাটা আছে বলে আমার কাছে মনে হচ্ছে। তবু আন্তরিকতা ছিল, হয়তো এটা অভিজ্ঞতার অভাবও বটে দীর্ঘদিন পরে জাকসু হওয়ার কারণ। স্যার, আমি আপনার কাছ থেকে একটু বিষয় জানতে চাই। সেটা হচ্ছে আপনি যে আপনার বক্তব্যে যেটা উঠে এসেছে, আমরা কাগজেও দেখেছি যে অনেকগুলি পদে প্রার্থী পাওয়া যায়নি। সাধারণত নির্বাচনে আমরা যেটা খেয়াল করি যে প্রার্থী হওয়ার এক ধরনের হিড়িক তৈরি হয়, কিন্তু ভোটারদের উৎসাহ কম থাকে। আমরা আজকের নির্বাচনে এখন পর্যন্ত যতটুকু খবর পেলাম প্রায় 70% ভোট কাস্ট হয়েছে সেখানে। তাহলে একটা বিষয় হচ্ছে প্রার্থী মানুষ, এই শিক্ষার্থীরা কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগ্রহ পায়নি। আরেকটা বিষয়, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে আপনাদের শিক্ষার্থী সংসদ নির্বাচনের তুলনা করি, যে সেখানে কেন এই ধরনের এই প্রশাসন এই ম্যানেজমেন্টটা করতে পারেনি যেটাতে সবাই আস্থা রাখতে পারে। এটা কি দীর্ঘদিন একেবারে ভোট না হওয়ার কারণে আপনাদের একরকম প্রশিক্ষণের বা প্রশাসনের এই ধরনের কাজে অভিজ্ঞতা না থাকার কারণেই হলো কিনা? প্রথম প্রশ্নটা আসি যে আমাদের কেন প্রার্থীটার এরকম উৎসাহ ছিল না। আমার মনে হয় দেশে এবং জাহাঙ্গীরনগরে, এটা বিচ্ছিন্ন কোনো নগরী না বা বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। আসলে রাজনৈতিক যে স্থিতিশীলতা 5ই আগস্টের পরবর্তীতে, এটাকে বলা হয় আমাদের যে পলিটিক্যাল সেটেলমেন্ট, সেটি কিন্তু এখনো অ্যাডজাস্টেবল, এখনো অ্যাডজাস্ট হয়নি। সেরকম একটা জায়গায় রাষ্ট্রে যেমন মনে করেন এক ধরনের ক্যাওটিক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে দলগুলির মধ্যে, তেমন জাহাঙ্গীরনগরও করছে। এই কারণে যে সাধারণ ছাত্রছাত্রীরা অথবা পটেনশিয়াল ছাত্রছাত্রীরা আমার মনে হয় এতে উৎসাহ হারিয়ে ফেলেছে। যে উৎসাহটা 5ই আগস্টের পরে তারা ছিল, সেই জায়গায় নেতৃত্বে যাওয়ার ক্ষেত্রে যে একটা প্রতিযোগিতা, সেই জায়গাটা হারিয়ে ফেলছে। কারণ তরুণ সমাজের একাংশ যেভাবে রাষ্ট্রে এবং ইউনিভার্সিটিতে মানে আচরণগত দিক অথবা তাদের যে উদ্দেশ্য মূলকভাবে তাদের যে আচার আচরণ, সেগুলি সবচেয়ে বড় প্রভাব বিস্তার করেছে। এর পাশাপাশি নারী শিক্ষার্থীর ক্ষেত্রে সাইবার বুলিং একটা মারাত্মক বিষয় ছিল, যেটা আমিও সেই এ বিষয়ে আরো আলোচনা করব। মানে একটু অধ্যাপক আনিসুর রহমানের কাছে আমাকে একটু যেতে হচ্ছে, আপনাকে একটু থামাচ্ছি। অধ্যাপক আনিসুর রহমান, সারাদিনে নির্বাচন যে পর্যবেক্ষণ করলেন, অনেক অভিযোগ, একই সঙ্গে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার সাথে যারা সহ আলোচক হিসেবে উপস্থিত আছেন, প্রফেসর জামালউদ্দিন এবং আমাদের একজন ছাত্র প্রতিনিধি আছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার অ্যাসেসমেন্টগুলো একটু তুলে ধরতে চাই। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনটি কিন্তু আমাদের জাতীয় জীবনের জন্য খুব বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। কারণ হলো ডাকসু এমন একটা, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা প্রতিষ্ঠান, এমন একটি বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য অনেক প্রাচীন। এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে, যারা বাংলাদেশের রাজনীতির অনেক গুণগত পরিবর্তন আনার চেষ্টা করেছেন। এবং আপনারা যদি দেখেন যে গত আওয়ামী লীগের সরকারের সময় ভিপি নূর শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়ার জন্য কিন্তু সরকারের বিভিন্ন সমালোচনা এবং রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু ব্যাপক ধরনের তার একটা রাজনৈতিক একটা ফিনোমিনন তৈরি করেছিল। সুতরাং এই ইলেকশন গুলো আপনার হলো যে খুবই গুরুত্বপূর্ণ জাতীয় জীবনে, এবং এগুলো সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইলেকশনটা মানে কেমন দেখলেন? এটা এখনো ফলাফল হয়নি, সকালবেলায় 7,000 ভোট গুনতে মানে প্রায় সকাল হয়ে যাবে এরকমটা শোনা যাচ্ছে। না, এটা দুইটা বিষয় আমার কাছে খুব বেশি পরিমাণে আলোচনার দাবি রাখি। একটি বিষয় হলো যে আপনার 7টি প্যানেলের মধ্যে 4টি প্যানেল ভোট বর্জন করেছে, 5টি প্যানেল ভোট বর্জন করেছে। এবং এই ভোট বর্জন করার মধ্য দিয়ে কিন্তু
আপনার এক ধরনের আহ, সন্দেহ প্রশাসনের সাথে ছাত্র সংগঠনগুলোর তৈরি হয়েছে, এবং এই সন্দেহটি কিন্তু এই ইলেকশনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করবে। সুতরাং এখানে প্রশাসনের যেমন ধরেন দায়বদ্ধতা আছে, যে আলোচনা অধ্যাপক জামাল উদ্দিন এবং আমাদের ছাত্র প্রতিনিধি মাহফুজুলের মধ্য দিয়ে কিন্তু অনেকগুলো আলোচনা বের হয়ে আসছে, যে প্রশাসনের অনেকগুলো দিক এগুলো টেকেল দেওয়ার সমর্থ ছিল। এবং সবচেয়ে বড় যেটা, যে প্রশাসনের চাইলে ছাত্রদেরকে আরো বেশি পরিমাণে সম্পৃক্ত করতে পারতেন, যেটা অধ্যাপক জামালউদ্দিন জি। বিশ্লেষণ করেছেন, যে আগের সময়ের যে জাকসু নির্বাচন আর বর্তমান আজকে যে নির্বাচনটা হলো, এটার মধ্যে কিন্তু একটু কম্পারেটিভ আলোচনা উনি উপস্থাপন করেছেন। এবং জি, তিনি আমরা এই আলোচনাটা একটু আরেকটু সময় নিয়ে করতে চাই। ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ইলেকশন, এটা নিশ্চয়ই আরেকটু আলোচনার দাবি রাখে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে আপনাদের কাছে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। ৭১ জার্নালে সঙ্গেই থাকবেন আশা করি। শেখ তানভীর বাড়ি হামিমকে যুক্ত করে নেব ৭১ জার্নালে এই পর্যায়ে। দর্শক, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পরে। তিনি জিএস প্রার্থী ছাত্রদল ডাকসুর, তাকে একটু যুক্ত করে নেই। হামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। শুরুতেই একটু জানি যে আপনারা দেখছিলাম যে আপনারা অভিযোগ করেছেন এবং বর্জন করেছেন ডাকসু নির্বাচন। এখন আপনারা কি ধরনের পদক্ষেপে যাচ্ছেন, এবং আপনারা যে বিষয়গুলোর যে দাবিগুলো তুলেছেন বা যে ব্যত্যয়গুলোর কথা আপনারা উল্লেখ করেছেন, সেটার সপক্ষে প্রমাণসহ কোনো কোনো কিছু আপনারা করতে যাচ্ছেন কিনা বা করছেন কিনা? আপনি কি ডাকসুর কথা বলেন না আজকে ডাকসুর কথা বলছেন? আমি ডাকসু, আপনার নির্বাচনটাই শুরুতে একটু জানি। ডাকসু ভোট কিন্তু আমরা বর্জন করিনি। ডাকসু ভোটে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং ভোট অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে, কিন্তু আমরা প্রশ্ন তুলেছি, অভিযোগ করেছি, সেটি হলো আমাদের ভোট গণনার বিষয়ে। এবং তার সাথে আপনি জানেন যে দিনের শুরুতেই, ডাকসু নির্বাচনের দিনের শুরুতেই প্রথম কিন্তু আমাদের যে ভিভি প্রার্থী, তাকে নিয়ে একটি মিডিয়া ট্রায়াল শুরু হয়েছিল। এটি মিডিয়া ট্রায়াল করা হয়েছিল যে তিনি নাকি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, কিন্তু যেটি সম্পূর্ণ আচরণবিধির গঠনতন্ত্রে উল্লেখ আছে যে একজন ভিপি বা জিএস বা এজিএস প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে। কিন্তু দিনের শুরুতে আমরা দেখলাম যে বেশ কিছু জাতীয় দৈনিকে কিন্তু আমাদের ভিপি প্রার্থীকে নিয়ে লেখা হলো যে দিনের শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করলেন ছাত্রদল মনোনীত প্রার্থী। পরবর্তীতে কিন্তু চিফ রিটার্নিং অফিসার ক্লিয়ার করলেন যে আসলে তার আচরণবিধি লঙ্ঘন হয়নি, এটা আচরণবিধিরই একটি অংশ। ঠিক একইভাবে তার কিছুক্ষণ পর আমরা একটি নিউজ পেলাম, সেটা কি, রোকে হল যে কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র টিএসসি যে ভোট কেন্দ্রটি, সেই ভোট কেন্দ্রে একই ব্যালট পেপারে শিবিরের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থীকে ঠিক সম্বলিত, অর্থাৎ ভোট দেওয়া একটি ব্যালট পেপার শিক্ষার্থীর কাছে দেওয়া হয়েছে, এবং সেই শিক্ষার্থী কিন্তু এখানে প্রতিবাদ করেছে এবং পরবর্তীতে বেরিয়ে এটি প্রকাশ করেছে। ঠিক তার কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম যে অমর একুশে হলে একটি ব্যালট বক্সে ব্যালট ঢুকিয়ে দিচ্ছিল একজন কর্মকর্তা, তাকে কিন্তু তাৎক্ষণিক হাতে নাতে ধরা হলো এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হলো। তার কিছুক্ষণ পর আমরা আবার দেখলাম টিএসসি কেন্দ্রে, সেখানে আপনার ছাত্রদলের যারা প্রার্থী রয়েছে, রকি হলের নারী প্রার্থীরা, তাদেরকে প্যানেল সিটটি সরবরাহ করতে দেওয়া হচ্ছে না, কিন্তু শিবিরকে দেওয়া হচ্ছে। সেটি নিয়ে আমরা প্রতিবাদ করলাম। তার কিছুক্ষণ পর আমরা দেখলাম ওইখানে যে শিক্ষিকা ছিলেন দায়িত্বে, তাকে কিন্তু উইথড্র করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটার অনুষ্ঠানের ভিতর এই অভিযোগগুলো আমরা আনছিলাম এবং প্রত্যেকটা অভিযোগের সত্যতা কিন্তু সেখানে ছিল। আমরা যখন এই অভিযোগগুলো আনছিলাম বা আমরা প্রেস ব্রিফিং করছিলাম, তার মধ্যেই কিন্তু সেই সময়ের মধ্যেই গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু বলেছে যে একটি কারচুপির নির্বাচন চলছে। আমরা কিন্তু তখনও বলিনি, আমরা তখন অভিযোগ জানাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম আমাদের যে ভোট কেন্দ্রগুলো ভোট গণনা শুরু হলো, ভোট গণনার সময় কিন্তু কোনো প্রার্থী কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু আমরা শুরুতে দেখলাম একটি ছবি ভাইরাল হলো, সেখানে দেখা গেল শিবির সমর্থিত যে ভিভি প্রার্থী, তিনি ভোট গণনা কেন্দ্রে নিজে দাঁড়িয়ে ভোট গণনা দেখছেন। পরবর্তীতে কিন্তু আমরা সেখানে প্রতিবাদ করলাম, সেই কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে গেলাম, কিন্তু তিনি কোনো সঠিক জবাব দিতে পারলেন না। এমনকি বিভিন্ন কেন্দ্রে যারা পলিং এজেন্ট রয়েছে, তারা দেখলো যে মেশিনগুলো ঠিকঠাক রিড দিচ্ছে না, যেহেতু ওএমআর মেশিনে এই রিডগুলো নেওয়া হয়েছে। আবার একই সাথে আপনার আমাদের কোনো কেন্দ্রের ভোট কিন্তু হাতে গোনা হয়নি, ম্যানুয়ালি কাউন্ট করা হয়নি, সম্পূর্ণ ওএমআর মেশিনে স্যাম্পল টেস্টের মাধ্যমে করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ধরেন 20টি ওএমআর মেশিন, ওএমআর ব্যালট আপনার হচ্ছে মেশিনে ঢোকানো হয়েছে, সেখানে অনেক সময় কিন্তু 20টিতে ভোট দিয়েছে একজনকে, কিন্তু ফলাফল আসছে ভিন্ন।
সু- সুতরাং আপনার মেশিনারিজেরও কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি আমরা তখন লক্ষ্য করেছি, কিন্তু আমরা যখন স্ব কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে আমাদের পোলিং এজেন্টটা সেটি তুলে ধরলেন, পোলিং এজেন্টটা বললো যে এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, এটা এভাবে চালায় দাও বা চলতে থাকুক। তখন কিন্তু আমাদের পোলিং এজেন্টটা বেরিয়ে আসে, এমনকি কোনো কেন্দ্রের সেটা কিন্তু আমাদের পোলিং এজেন্টের সাইনে, এবং আমাদের পোলিং এজেন্টরা প্রত্যেকে প্রতিবাদ করে বেরিয়ে এসেছে আরো মানে আপনার ভোট গণনার বহু পূর্বেই। সুতরাং আমরা এইগুলোকে নিয়ে অভিযোগ দায়ের করেছি এবং আমরা বলেছি যে ডাকসু নির্বাচন রাষ্ট্রের সাথে আমরা অনেক কিছু মেনে নিয়েছি, কিন্তু বাস্তবিকতা হলো এই ডাকসু নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন হয়েছে, যেটি ইতোমধ্যে আপনারা শুনতে পেরেছেন। এবং তারপরেও আপনারা এটা মেনে নিয়েছেন কিনা, আমার এটা একটা প্রশ্ন। আর সঙ্গে আপনারা বলেছিলেন যে যদি এই নির্বাচনে কোনো অনিয়ম হয়, কোনো ব্যত্যয় হয়, তাহলে ভোটাররা মেনে নেবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি আসলে, তারা কি মেনে নিয়েছে? দেখুন, গতকালকে আগের দিন ডাকসু হয়েছে, আজকে ক্লাস ছিল, কিন্তু আজকে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুনশান নীরবতা ছিল, আপনি খোঁজ নিলে জানতে পারবেন। সুতরাং এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। ইতোমধ্যে 2জন শিক্ষার্থী কিন্তু প্রেস ব্রিফিং করেছে যে আমি একটি কেন্দ্রে আমার ওই বন্ধুকে ভোট দিয়েছি, কিন্তু তার ভোটটি গেল করে, সে তো 0 ভোট পেয়েছে। জি, শহীদুল্লাহ হলের একজন। জি, সুতরাং এই বিষয়গুলো কিন্তু কনসার্নিং ও অ্যালার্মিং, যে আমি একটি ভোট দিয়েছি, একটা ভোট তো থাকবে, সেই ভোটটিও সেখানে নেই। এবং একই সাথে আমরা মেনে নিয়েছি কি নিয়ে আমরা কিন্তু বলেছি যে আমরা শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাবো, শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য আমরা অপেক্ষমান। আজকেই কিন্তু 9জন পোলিং এজেন্ট তারা কিন্তু আপনার লিখিত অভিযোগ দিয়েছে, তারা কিন্তু কেউ ছাত্র দলের নাই, অন্য বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর এবং বিভিন্ন প্যানেলের 9জন পোলিং এজেন্ট কিন্তু আজকে লিখিত অভিযোগ দিয়েছে। এমনকি ভোটিং যে কাস্টিং রেশিও বলা হচ্ছে, সেই রেশিও নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মনে ব্যাপক সন্দেহ শুরু হয়েছে। জি, যদি কোনো প্রশ্ন থাকে আনিসুর রহমান, অধ্যাপক আনিসুর রহমান, আপনার না হলে অধ্যাপক আনিসুর রহমান কি কোনো প্রশ্ন বা মন্তব্য কিছু করতে চান? আমি হাবিবকে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর করে এই উপস্থাপন করার জন্য, এবং জাতির সামনে কি কি বিষয়গুলো হয়েছিল। এবং এটা খুবই ইন্টারেস্টিং যে এই প্রথমবারের মতো যে প্রত্যেকটা অভিযোগ কিন্তু খুব সায়েন্টিফিক্যালি উপস্থাপন করা হয়েছে, এবং অভিযোগের প্রেক্ষাপটে কিন্তু অভিযুক্তকারীদেরকে উইথড্র করেছে। এবং ছাত্রদলের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক আমি দেখলাম, সেটা হলো ছাত্রদল এই রায়কে মেনে নিয়েছে জাতির স্বার্থে, যেটা হামিম উপস্থাপন করেছে। এখন হামিমের কাছে আমার প্রশ্ন, গঠনমূলক ছাত্র রাজনীতি করার জন্য ছাত্রদলের ভবিষ্যৎ কর্মকাণ্ডগুলো কেমন হওয়া উচিত? কারণ হামিম একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছে। ছাত্রদল যদিও এই ইলেকশনে হেরেছে, কিন্তু ছাত্রদলের কিন্তু অনেক গেইনিং আছে। কারণ হামিমরা এবং ছাত্রদলের যে আমাদের 3জন ছিলেন প্রার্থী ছিলেন, তারা কিন্তু জাতির সামনে একটি খুব সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করেছেন, এবং ছাত্র রাজনীতির জন্য কি ধরনের অ্যাপ্রোচ হওয়া উচিত এটা কিন্তু উপস্থাপন করেছেন আপনারা। সুতরাং আপনারা ভবিষ্যতের ছাত্র রাজনীতি বিনির্মাণে কি ধরনের ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চান ক্যাম্পাসগুলোতে, এটা নিয়ে যদি একটু বলেন তাহলে ভালো হয় আর কি। আপনি দেখুন যে সব থেকে বড় কষ্টের বিষয় এবং পরিতাপের বিষয় হলো 5ই আগস্ট 2024-এর পরবর্তী সময় এসেও আজকেও সেই পূর্বের মতো নির্বাচনকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের কথা বলতে হচ্ছে। অথচ আমরা তো এই নির্বাচনগুলো খুব সহজভাবে সুন্দরভাবে অতিক্রম করতে পারতাম, কিন্তু এই নির্বাচনের বৈধতা নিয়ে, এই নির্বাচন কতটুকু সুস্থ, সুন্দর, স্বচ্ছ হয়েছে, এটা নিয়ে আজও আমাদের প্রশ্ন তোলা লাগছে। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। কিন্তু আমরা এই নির্বাচনী প্রচারণকালীন সময় বুঝেছি যে আমরা যারা বিভিন্ন ছাত্র সংগঠন করি, শুধু ছাত্র দল নয়, সকল ছাত্র সংগঠন আমরা যারা করি, আমরা কিন্তু সাধারণত শিক্ষার্থীদের বিভিন্ন যে চাওয়া পাওয়া, দাবি দেওয়াকে আমাদের মিছিল, মিটিং, সভা সমাবেশের মাধ্যমে প্রতিফলিত করি। কিন্তু বাস্তবিক অর্থে এই নির্বাচনী প্রচারণা একটি জিনিস আমাদের উপলব্ধি হয়েছে যে শুধু তাদের কণ্ঠস্বর প্রতিফলিত মিছিল মিটিং এর মাধ্যমে করলেই হবে না, বরং শিক্ষার্থীদের কাছে যাওয়া প্রয়োজন, রুম টু রুম শিক্ষার্থীদের কাছে যাওয়া প্রয়োজন, তাদের কি সমস্যা হচ্ছে সেগুলো সরেজমিনে আমাদের কিন্তু দেখা প্রয়োজন। তখন কিন্তু আমরা একটি এক্সপেরিমেন্ট পাবো। ঠিক একইভাবে দেখুন, আমি যখন এবার নির্বাচন প্রচারণাকালে আমি একটি হল রুমে গেলাম, বিভিন্ন হলের রুমে গিয়েছি, একটি রুমে যে আমি দেখলাম যে 1000 বই, পাঠ্যপুস্তক সেখানে রয়েছে, বিভিন্ন বই। তো আমি সেই বই দেখে তখন অবাক হলাম যে একটা ছেলের কাছে এতগুলো বই। কিন্তু এই যে হলরুমগুলো আমরা কিন্তু আগে দেখেছি, এই হলরুমগুলো টর্চার সেল হিসেবে রূপান্তরিত হয়েছিল। কিন্তু আমার সেখান থেকে আমার যে চিন্তা ভাবনার দোয়া সেটা একটু উন্মোচিত হলো যে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলরুমগুলোকে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানের
যে আপনার এক ধরনের চর্চা কেন্দ্র বা রূপান্তরিত করতে পারি। এবং আমাদের ইচ্ছা ছিল যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটি হলরুম যেন শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান চর্চার একটি অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। কেননা একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনে 5টি বছর কিন্তু তার হলরুমে অতিক্রম করে। সুতরাং আমরা মনে করি যে আমাদের যারা ছাত্র সংগঠনের রাজনীতি করি, শুধুমাত্র মিছিল মিটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি দেওয়া প্রতিফলিত করলেই হবে না, বরং শিক্ষার্থীদের সাথে মিশতে হবে, শিক্ষার্থীদের কাছে যেতে হবে এবং তাদের কাছে যে তাদের সমস্যা যেমন জানতে হবে, ঠিক একইভাবে ওই সমস্যা চিহ্নিতকরণ পরবর্তী সময় আমরা একসাথে কিভাবে সমাধান করতে পারি সেই কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে। জি জি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, তো আপনি যেই কথাটা বলছেন খুব সুন্দর ইতিবাচক কথা, তো সেক্ষেত্রে আপনি হয়তো বিজয়ী হতে পারেননি, কিন্তু আপনি তো বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ভোট পেয়েছেন, তাদের আপনার উপর এক ধরনের অধিকার তৈরি হয়েছে। তো এই ছাত্র সংসদে বা শিক্ষার্থীদের যেই কল্যাণের জন্য আপনি নিজে নির্বাচিত হওয়ার চেষ্টা করেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই কাজে আপনি নিজেকে নিয়োজিত করবেন কিনা, বা বর্তমান যারা যে সংসদ নির্বাচিত হলো তাদের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব আপনার থাকবে কিনা? দেখুন, ইতোমধ্যে কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলাম যে যেহেতু আমি বিপুল সংখ্যক ভোট পেয়েছি, আমি যদি একটি ভোটও পেতাম, সুতরাং একজন শিক্ষার্থী কিন্তু এক ধরনের প্রত্যাশা রেখে আমাকে ভোট দিয়েছে বা তার কোনো একটা কিছু ভালো লেগেছে বলে সে আমাকে ভোট দিয়েছে। আমি শিক্ষার্থীদের কাছে ইতোমধ্যে জানতে চেয়েছি আপনারা যা আমাকে ভোট দিয়েছেন কি প্রত্যাশা রেখে ভোট দিয়েছেন, বা আপনারা কি মাথায় রেখে আপনারা কি চিন্তা করে আমাকে ভোটটি দিলেন। ইতোমধ্যে কিন্তু প্রায় 1.5 শতাধিকের অধিক শিক্ষার্থী আমাকে রেসপন্স করেছে যে ভাই আপনাকে অমুক কারণে ভোট দিয়েছে, অথবা ভাই আপনার কাছে আমরা এই বিষয়টি চেয়েছিলাম বলে আপনাকে ভোট দিয়েছি। সুতরাং আমার তো এক ধরনের, আমি যেহেতু ছাত্র রাজনীতি করি, একটি ছাত্র সংগঠনের সাথে জড়িত, সুতরাং ডাকসুতে যেহেতু নির্বাচিত হতে পারিনি, কিন্তু আমার ছাত্র সংগঠনের মাধ্যমে এবং আমার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই কাজগুলো শিক্ষার্থীদের পক্ষে করা সম্ভব এবং আমি সেটা করতে চাই। ঠিক একইভাবে এই যে ডাকসু বডিটি হয়েছে সেই বডিকে আমি সর্বাত্মক সহযোগিতা করতে চাই আমার জায়গা থেকে। বরং আমি যদি কখনো কোনো সমস্যা দেখি, আমি তাদেরকে সাথে নিয়ে সেই সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। জি, আমরা এই আলোচনাটা শেষ করতে চাই, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে হামিমের কাছে। জি, থ্যাংক ইউ। শেখ তানভীর বারী হামিম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে আজকে। একই সঙ্গে অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু এবং মাহফুজুল ইসলাম মেঘ, আপনাকেও ধন্যবাদ জানাই যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আনিসুর রহমান এবং একই সঙ্গে ফয়েজ আহমদ। আপনাদেরকে রেখে আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো আরও অন্য বিষয় নিয়ে আলোচনায়। আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে আজকে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে সকালে, সেই পত্রিকাগুলোর শিরোনাম এক ঝলকে একটু দেখে নেই। প্রথমে যুগান্তর, ৩৩ বছর পর নির্বাচনে অব্যবস্থাপনা, অনিয়ম বর্জনে উত্তপ্ত জাকসুর ভোট। বাস্তবায়ন পদ্ধতি এবং আইনি ভিত্তি ছাড়াই চূড়ান্ত, সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ। কাঠমান্ডুর হোটেলে হামলার শিকার বাংলাদেশি পরিবার, রাষ্ট্রদূতের গাড়িতেও হামলা, ফিরেছেন আটকে পড়ারা। আমাদের সময়, জুলাই সনদ চূড়ান্ত, বাস্তবায়ন নিয়ে এখনও মতানৈক্য, অভিযোগ অনাস্থা বর্জনের মধ্যে জাকসুর ভোট গ্রহণ। বণিক বার্তা, বোরো চাষের জমি ও উৎপাদন বেশি দেখাচ্ছে কি বিবিএস? তারা একটা প্রশ্ন রেখে এই শিরোনামে খবরটি করেছে। বর্জন বিশৃঙ্খলার মধ্য দিয়ে জাকসু নির্বাচন, কমিশন পুনর্গঠন করে পুনর্নির্বাচনের দাবি। দৈনিক ইনকিলাব, সর্বত্রই আলোচনা বিতর্ক, ডাকসুর ঢেউ সংসদ নির্বাচনে। সাইফুর রহমানের ছায়া দেখতে পাচ্ছে সিলেটবাসী, সিলেট ২ আসনে হুমায়ুন কবিরকে চায় সাধারণ মানুষ। খবরের কাগজ, নানা অভিযোগ, জাকসুতে ভোট, শিবির ছাড়া সবার বর্জন, পুনর্নির্বাচন দাবি। দ্য ডেইলি অবজারভার, রিউমারাস মিসম্যানেজমেন্ট, chaos, boycotts mark Jaksu, hall polls after 33 years. এবং এরপরে ডেইলি টাইমস অফ বাংলাদেশ, জাকসু পোলস এন্ড এইমড রিগিং। মোটামুটি এই আজকের পত্রিকাগুলো যেগুলো হাতে আসবে আগামীকাল সকালে আপনার, সেগুলো। এই পর্যায়ে আমরা একটু জেনে নিতে চাই একটা প্রতিবেদন, যেটা গতকাল থেকেই এটি
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম। ৭২ ঘন্টায় মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ৬টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় দেশটি। তাদের দাবি, হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে বিমান হামলা চালানো হয়, আর এই হামলায় অন্তত ৬ জন নিহত হন। লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা করে ইসরায়েল। ইয়েমেন এবং সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া তিউনিশিয়ার উপকূলে গাজার ত্রাণবহরে হামলা চালিয়েছে ইসরায়েল। এ পর্যায়ে একটু যুক্ত করে নেব নিরাপত্তা বিশ্লেষক এবং পলিসি বিশ্লেষক মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি মেজর আশরাফুজ্জামান। থ্যাংক ইউ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। এই যে ৬টি দেশে ইসরায়েল হামলা করে বসলো, তার মধ্যে একটি কাতার। কাতার আমেরিকার সঙ্গে খুবই মানে স্ট্র্যাটেজিক একটা সম্পর্ক মেনটেন করে। সেই জায়গায় এই হামলা এগুলো আসলে আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব পড়ছে বা ফেলছে? আসসালামু আলাইকুম, আপনাকে মোবারকবাদ আমাকে যুক্ত করার জন্যে। এবং আপনার প্রতিবেদনটা, কাতার আক্রমণের যে প্রতিবেদনটা হলো, এটা খুব সুন্দর একটা প্রতিবেদন হয়েছে। এবং ৭২ ঘন্টায় ৬টা দেশ ইসরায়েল আক্রমণ করেছে। তবে তার আগে একটু স্মরণ করি যে আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের ১১ তারিখ। এই দিনে নিউ ইয়র্কের টুইন টাওয়ার হামলার মাধ্যমে যে আল কায়দা কর্তৃক যে আক্রমণ করা হয়, সেটার ফলে আন্তর্জাতিক সম্পর্ক পুনর্বিন্যস্ত হয় এবং টেররিস্ট অ্যাটাককে মোটামুটি ঢালাওভাবে মুসলিম টেররিস্ট হিসাবে আখ্যায়িত করা হয়। এবং সেই সময়ে আমাদের বাংলাদেশকে বেশ ভালো মাসুল দিতে হয়েছে, কারণ এই অঞ্চলের মোটামুটি কিছুটা আপনি বলতে পারেন বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখা শুরু হয়। সুতরাং এটা আমাদের জন্য স্ট্র্যাটেজিক সেটব্যাক। তো কাতার আক্রমণের মাধ্যমে ইসরায়েল যেটা বারবার জানান দিয়েছে, কিন্তু এইবার আবার সেটা আরো পাকাপোক্ত করলো যে ইসরায়েলের জন্য কোনো নিয়মকানুন সেটা আভ্যন্তরীণ হোক বা আন্তর্জাতিক হোক, জাতিসংঘের সনদে কি লেখা আছে এটা তাদের কাছে কোনো বিষয় না, তারা যেটা মনে করে সেটাই সঠিক। এবং এই ধরনের কাজের জন্যে আমেরিকার পূর্ণ সম্মতি থাকে। কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট বা অন্যান্য অফিসিয়াল ইতিপূর্বে এবং এখনও ওই একইভাবে মানে বলে না, উই কন্ডেম ইট, কিন্তু কন্ডেম করে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এখন কাতারে ওই অঞ্চলের মধ্যে সেন্ট্রাল কমান্ড যেটা আমেরিকার, সেটার হেডকোয়ার্টার, এবং আপনার প্রতিবেদনে উঠে আসছে যেটা ৩৫ কিলোমিটার দূরে। আপনার মনে আছে এখানে ইরানও হামলা করেছিল, মিসাইল হামলা করেছিল। জি জি জি। তো এখন এটার যেটা সবচেয়ে দুর্বল দিক হচ্ছে, এই প্রথমবারের মতো আরব দেশগুলো যেন একটু নড়ে চড়ে বসেছে। আমি স্মরণ করাই দিচ্ছি যে বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট উনি যখন সৌদি আরব আমিরাত এবং কাতার সফর করতে আসছিলেন কিছুদিন আগে, তখন কাতারেই আমির তাকে একটা বোয়িং বিমান উপহার দেয়। হ্যাঁ, এবং $১২০০ বিলিয়ন একটা মানে আমেরিকাতে তারা বিনিয়োগ, ওই সময় বিনিয়োগ চুক্তি হয়েছিল। কিন্তু আপনি যেটা বলছেন যে এই ইসরায়েল কিন্তু হামলাটা করেছে সৌদি আরবের উপর দিয়ে, মানে ক্ষেপণাস্ত্রগুলো তো সৌদি আরবকে পার করে আসতে হয়েছে। মানে সেখানে কি কোনো মানে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আসলে? আচ্ছা, আমি এই জায়গাটায় আসছি। এখন হচ্ছে কি জানেন, যে আরব দেশগুলো তাদের সম্পদ আছে এবং এই সম্পদের একটা বড় বিনিয়োগের তাদের গন্তব্য হচ্ছে আমেরিকা এবং হচ্ছে ব্রিটেন। এবং বর্তমানে অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে যখন ব্রিটেনের এই যে উপনিবেশিক যে সক্ষমতা আস্তে আস্তে কমে যেতে থাকলো এবং বর্তমানে তার সক্ষমতা অনেক কমে গেছে, তো তারা আমেরিকার বি টিম হিসাবে কাজ করে তারা তাদের অবস্থানটা এখনো শক্ত করে রেখেছে। তো এই আরো মজার ব্যাপার হচ্ছে যে কাতারের
এয়ারবেস এয়ারবেস আমেরিকা ব্যবহার করে, সেই এয়ারবেস থেকে ওই ইয়ার টু ইয়ার ফুয়েল করার জন্য যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কার উড়েছে এবং ইসরায়েলের যে বিমান কাতারে হামলা করেছে সেই বিমানগুলোই ওই ট্যাঙ্কার থেকে তেল নিয়েছে। আপনি চিন্তা করেন কি অবস্থা, মানে জি। যে ডবল স্ট্যান্ডার্ড যে হ্যাঁ, কি ধরনের হতে পারে ফয়েজ তার আহমদ কোনো ইয়ে নেই। প্রশ্ন বা যদি না, আমি একটু মানে বুঝতে চাই যে এই যে নতুন করে অ্যাটাকটা হলো এখন 6টা দেশে একসঙ্গে, এটার আফটারম্যাথ কি হতে পারে এবং আমাদের মতো দেশগুলিতে এর কি ধরনের প্রভাব পড়তে পারে, বিশেষ করে আমাদের দ্রব্যমূল্য বা নানান কিছুতে যেটা হয় যে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি হলে এর একটা বড় ধরনের প্রভাব তৈরি হয়, সেটার জন্য আমাদের কোনো আশঙ্কা তৈরি এবং হবে? ওখান থেকে তো আমাদের তেলের একটা আচ্ছা, আমি একটু এই জায়গায় বলি, এইটা এখনো লোকালাইজড আছে এবং ওখানে বলা হচ্ছে যে 5 জন মারা গেছে, কিন্তু কারা কারা এই গেছে সেইভাবে শনাক্ত করা হয়নি এবং তাদের জানাজা আজকে হওয়ার কথা, তাদের কাতারে তাদের দাফন হওয়ার কথা। আর এই কাতারে একটা বড় ধরনের ইসলামিক দেশগুলোর সম্মেলন ডাকা হয়েছে, যেটা রবি এবং সোমবারে। এটা কিভাবে মোকাবেলা করবে সেটা তারা ঠিক করার চেষ্টা করছে। এখন আমার কাছে মনে হচ্ছে এই আক্রমণের একটা একটু পজিটিভ সাইড যেটা আমি দেখি, সেটা হচ্ছে এটা খুব বিস্তৃত হওয়ার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। সেই কারণে আমাদের বাণিজ্য বা তেল সরবরাহের ক্ষেত্রে বা অন্যান্য দেশের তেল সরবরাহের ক্ষেত্রে খুব একটা বেশি প্রভাব পড়বে বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনার কাছে মনে হচ্ছে না? অধ্যাপক আনিসুর রহমান, মন্তব্য বা প্রশ্ন যদি থাকে কিছু। জি, আপনি জানেন মেজর জামান আছেন এখানে, নিরাপত্তা নিয়ে কাজ করেন। আমি ইন্টারন্যাশনাল রিলেশনের অনেকগুলা দিক নিয়ে কাজ করি এবং জি। বেসিক্যালি আমার রিসার্চের ফোকাস হচ্ছে আইআর, ইন্টারন্যাশনাল রিলেশনের ফোকাস। জি। রিসেন্টলি আমি পিএইচডি করেছি এই বিষয়গুলো নিয়ে। আমি যেটা বলতে চাই যে এখানে একটা নেগোসিয়েশন হচ্ছিল কাতারকে কেন্দ্র। কাতার ইজ এ গুড প্লেয়ার ইন দ্য মিডল ইস্টার্ন ক্রাইসিস, বিকজ আফগানিস্তান থেকে যখন আপনার ইউএস আর্মি চলে গেল, এটা কিন্তু মিডিয়েটর ছিল, তালেবান গভর্নমেন্টের সাথে মিডিয়েটর ছিল কাতার। এখন গাজার যে নৃশংস হত্যাকাণ্ড, এবং এটা পৃথিবীর ইতিহাসের সকল হত্যাকাণ্ডকে ছাড়িয়ে গেছে। শিশু নারীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যুবক বৃদ্ধ, মানে মানবতার একটা সংকট তৈরি হয়েছে গাজায়। এবং এই গাজার যে সংকটটা, এটা সলিউশনের জন্য কাতারের একটা রোল প্লে করার চেষ্টা করছে এখন। এবং সেখানেই ইসরায়েলের মূলত বাধা, যে কাতার যাতে করে নিগোশিয়েটিং কোনো রোল প্লে করার জন্য সামনে না আসে, এজন্য আপনার হলো যে এই ধরনের হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের বর্বরতা মধ্যপ্রাচ্যে এটা চলবে আরো কন্টিনিউয়াসলি, আপনার ছোট ছোট বৃহৎ পরিসরে এই কন্টিনিউয়াসলি চলবে, বিকজ অফ মিডল ইস্টের থিওরিটিক্যাল যদি আপনি দেখেন, 3টা বিষয় মিডল ইস্ট কান্ট্রিগুলোতে নাই। একটা হলো উন্নত অস্ত্র নাই, উন্নত জ্ঞান নাই, আর হলো যে আপনার উন্নত অর্থনীতি নাই। অর্থনীতি মোটামুটি ধরেন আছে, কিন্তু ইন্টারন্যাশনাল পলিসি মেকিং এর 3টা ইন্টার কানেক্টেড। আপনার যদি উন্নত অস্ত্র থাকে, তাহলে আর উন্নত জ্ঞান থাকে, উন্নত অর্থনীতি থাকে, তাহলে আপনি ডমিনেন্ট ডিসকোর্স তৈরি করতে পারবেন। মিডল ইস্টের কান্ট্রিগুলোর মধ্যে শুধুমাত্র ইরান এবং তার্কির, এই দুটো দেশের মধ্যে এই 3টা বিষয়ের মোটামুটি একটা উপস্থিতি আছে। বাট মিডল ইস্টে আরো সবচেয়ে বড় ক্রাইসিস, যেটা মিডল ইস্টের আরব কান্ট্রিগুলো শিয়া এবং সুন্নি কনফ্লিক্ট আছে। আর তুরস্ক কিন্তু মিডল ইস্টের কান্ট্রি না, তুরস্ক এটা তার্কিদের অন্য একটা এথনিক এন্টিটি, এবং আপনি যদি দেখেন যে ইরান এটাও আরেকটা এথনিক এন্টিটি। সুতরাং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে এই আপনার অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, কিন্তু আপনার ওদের সিকিউরিটি সক্ষমতা নাই। দে হ্যাভ নো স্ট্রং ওয়েপন, দে হ্যাভ নো দেয়ার ওন সিকিউরিটি সিস্টেম। সুতরাং এইগুলো মধ্যপ্রাচ্যের সংকটের জন্য প্রত্যেকটা অন্তরায়। যে ক্ষেত্রে আপনার ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু আমরা ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে দেখেছি যে প্রথম মেটেরিয়ালিস্ট একটা সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়েছিল ইরান, এবং ইরানের কাছে কিন্তু যুদ্ধ বিরতি নিতে এই যে বাধ্য হয়েছিল। রবিবার বা সোমবারে যে সম্মেলন ডাকার কথা শোনা যাচ্ছে, মানে সেখানে কিছু আশা করেন? না, প্রত্যেকটি সম্মেলনের মধ্যে আপনার হলো নিগোশিয়েটিং একটা রোল প্লে করার চেষ্টা করে কাতার। মানে আপনার হলো যে এখানে ধরেন গাজাতে তো মানবাধিকার সংকট, খাদ্যের সংকট, চিকিৎসা নাই। সুতরাং যুদ্ধ এখন ফ্যাক্টর না, যুদ্ধটা চলছে কন্টিনিউয়াসলি, কিন্তু মানুষকে কিভাবে সেভ করা যায়, মোটামুটি এই ধরনের বিষয়গুলো নিগোশিয়েট হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ইসরায়েল যেটা করছে সেটা হলো যে খাদ্য দেওয়া যাবে না গাজাতে, মানে তাদেরকে অনাহারে সেখানে মেরে ফেলবো। মানে যুদ্ধের চেয়েও ভয়াবহতা হচ্ছে মানুষের পেটের ক্ষুধা।
খোদা কিন্তু মানে আপনার সরাসরি যুদ্ধ ওয়েপন দিয়ে মানুষকে মেরে ফেললে শেষ, বাট আপনি তিলে তিলে মানুষকে ঠিক। অনাহারে দিয়ে মেরে ফেলবেন, এটা কিন্তু বিশাল কিছু। এবং এই নিগোশিয়েট গুলো হওয়ার চেষ্টা হচ্ছিল কাতারকে কেন্দ্র করে, বাট এটা সেটাই থামানোর হয়তো চেষ্টা। ফয়েজ আহমদ, করছে। যদি কোনো প্রশ্ন না না, থাকে এখানে তাহলে। একটা বিষয় আমি একটু জানতে চাই, উনি যেহেতু এই বিষয়টা নিয়ে গবেষণা করেন, যে ইভেন এই আলোচনাটা আমাদের আলোচনায় যেটা আসলো, যে এমন এক দিনে বা এমন এক সময় আমরা এই আলোচনাটা করছি যখন 1/11 খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সেই জায়গা থেকে যদি বলি যে আবার সেই ওয়ার অ্যান্ড টেররের যেটা পলিসি থেকে আমরা সমগ্র দুনিয়া থেকে বের হয়ে আসতে দেখছি, সেটা কি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আবার একটা নতুন করে কোনো আসতে পারে কিনা, ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় কিনা? আপনার 1990 সালে আমেরিকা ডিক্লেয়ার করেছিল যে এটা হলো যে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড, এবং এই আপনি দেখবেন যে 90 সালের পরে মুসলিম বিশ্বের যে সমস্ত রাজনীতিটা ছিল, এখানে কিন্তু আমেরিকা ইসলাম এবং ডানপন্থী রাজনীতিদেরকে প্রমোট করেছে। আপনি 2000 সালের পরে ওদের এই ফরেন পলিসি ডাইমেনশনে একটা চেঞ্জ এসেছে, সেটা হলো মুসলিম বিশ্বকে ওয়ার অ্যান্ড টেরর দিয়ে প্রজেকশন করা হয়েছে। মুসলিম মানে হচ্ছে টেরোরিস্ট সিম্বল অফ মুসলিম, যেটা দাড়ি টুপিকে বলা হয়েছে, এটা তালেবানদের একটা চিত্র, এবং এটা করে কিন্তু এই যে সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তারা আফগানিস্তান এবং ইরাকে কিন্তু আপনার অ্যাটাক করেছে। কিন্তু এখন আপনার মুসলিম বিশ্বের মধ্যে আপনার বেশ কিছু পোলারাইজেশন হচ্ছে। পোলারাইজেশন ইন এ সেন্স, আপনার 1990 কিন্তু চায়না রাইজিং ছিল না, এখন চায়না রাইজিং। এখন রাশিয়া, আগে 1990 রাশিয়া নাই, রাশিয়া রাইজিং। জি। এবং এই চায়না এবং রাশিয়ার সাথে কিন্তু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর একটা সুন্দর গুড রিলেশন, বিশেষ করে ইরান এবং তুরস্কের রয়েছে। সুতরাং পোলারাইজেশন মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে, এবং এটা আপনার ভাবার কোনো সুযোগ নেই যে আবার তারা আরেকটা 1/11 করবে। প্রত্যেকটা রাষ্ট্রের পিছনে আমেরিকার নিজস্ব কিছু পলিসি থাকে, এবং ফরেন পলিসি তারা একেবারে কনস্ট্যান্ট ফরেন পলিসি নিয়ে আগায়। সুতরাং কি হবে এটাকে নিয়ে আপনার ওয়েট করতে হবে, আমেরিকা আসলে কোন দিকে কি চাচ্ছে, জি। মধ্যপ্রাচ্যের রাজনীতি কি আমরা চায়। এই আলোচনাটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাদের। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান, এবং একই সঙ্গে ফয়েজ আহমদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য স্টুডিওতে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ৭১ জার্নালে আজকে যুক্ত থাকার জন্য। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গেই পাবো আশা করি।